আপনাকে ধন্যবাদ শামসুজ্জোহা। প্রথমে যেটি আমি বলছিলাম সেটি প্রশ্ন যে মাত্র কয়েক মাস আগে আমরা দেখলাম, এখন থেকে প্রায় 8 মাস আগে, গত জুন মাসে। জি, 12 দিন ধরে ইরানে একটা হামলা চালালো ইসরায়েল। সেই সময় আমরা দেখেছি অনেক সিনিয়র সামরিক বেসামরিক নেতাকে হত্যা করা হয়েছে, কিন্তু এবারে সরাসরি আলী খামেনিকে হত্যা করতে সমর্থ হওয়া, এটি আমার মনে হয় যে সমস্ত সমীকরণকে পাল্টে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ইরান যুদ্ধের বা মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেটির ভাগ্য নির্ধারণ করে দিলে এই মৃত্যুই কিনা? না, আচ্ছা, এই মৃত্যু ভাগ্য নির্ধারণ করে দিলে আমি সরাসরি জি, জবাবে চলে হ্যাঁ, গেলাম। জি, দর্শকদেরকে ধন্যবাদ। হ্যাঁ, এটা যদি নির্ধারণ করে দেয় ভাগ্য, তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যেতে হয় এবং আমেরিকা এবং ইসরায়েলের যে প্রত্যাশা, হুম, ইরানের ইসলামী সরকারকে উৎখাত করে দেয়া এবং তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করা, সেগুলো হয়ে যায়। হুম, তাহলে এবং এইভাবেই ভাগ্য নির্ধারিত হওয়ার কথা। হুম, অথবা ইরান এবার যে যুদ্ধটা করছে তারও একটা লক্ষ্য আছে। হুম, ইরান কিন্তু পরিষ্কার করে বলেছে যে এবার যদি একটা গুলি ছোড়া হয় তাহলে সর্বাত্মক যুদ্ধ হবে, হুম, আঞ্চলিক যুদ্ধ হবে এবং এই যুদ্ধ হয়তো ওরা শুরু করবে, শেষ আমরা করব। 2-3 দিন পরেই যে সিজফায়ার করা হবে, এটা আর হবে না। হুম, আমি বলি যে আমি তো রেডিও তেহরানে থাকার সময় লিখেছি, বলেছি, প্রচুর পড়াশোনা করার চেষ্টা করেছি এবং ফ্যাক্ট হচ্ছে যে আমি ইরান বিষয় নিয়ে আজ 35-36 বছর আমি কাজ করি, ভাবি, চিন্তা করি, পড়ি, বুঝি, লিখি। তো এতদিনের যে আমার একটা পর্যবেক্ষণ, বলতে পারেন যে নিবিড় একটা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের ফিনিশিংটা এইরকম যে ইসরায়েল, আমেরিকা এবং ইরান, এই 3 শক্তির ভেতরে একটা চূড়ান্ত হিসাব নিকাশ হবে এবারে না, একটা হওয়ার কথা। সেই হওয়ার কথা হিসেবে সেই চূড়ান্ত হিসাব নিকাশের মেবি এইবারই হয়তো সেটা হতে যাচ্ছে আমার কাছে মনে হয়। এবং ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে। আপনি যেমনটি বললেন যে সমস্ত সমীকরণ বদলে গেছে, ছাড়িয়ে গেছে, পাল্টে গেছে। সেক্ষেত্রে এই সমীকরণ মানে সর্বোচ্চ নেতাকে হত্যা করা মানেই অনেকগুলো ঘটনা। ইরানের রাষ্ট্র ইরানের কার্যত প্রধানকে হত্যা করলো। যদিও সরকারের প্রধান প্রেসিডেন্ট আছে, কিন্তু সর্বোচ্চ নেতা তো সবার প্রধান। সেক্ষেত্রে তিনি রাষ্ট্রের প্রধানকে হত্যা করা হয়েছে এবং একেবারে সন্ত্রাসী কায়দায়। এটা তো রাষ্ট্রপ্রধানকে হত্যা করা, এটা তো সাধারণ কোনো ঘটনা না। একেবারে নিশ্চয়ই ইরান এইরকম একটা জায়গা থেকে আমি যে কতটুকু বলে শেষ করতে চাই, যখন এইরকম একটা ঘটনা ঘটছে, এর মানে দাঁড়াচ্ছে ইরানের পেছনে আর জায়গা নেই পিছানোর। এখন তাকে একটা কিছু করতেই হবে। সেই একটা কিছু করার মানেই দাঁড়াচ্ছে যে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের চূড়ান্ত বোঝাপড়া এইবারই হবে। নিশ্চয়ই, কারণ সরকার প্রধান এবং দেশের শীর্ষ নেতা যখন হত্যা করা হয় এবং তার নিজ কার্যালয়ে হত্যা করা হয়, এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, সেইটি হচ্ছে সর্বোচ্চ একটা সিম্পটম, একটা মানে চিহ্ন বলা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, পরবর্তী নেতা কে হতে পারে, যখন এইরকম তিনি তার জীবনের দীর্ঘ সময়ের প্রায় অর্ধেকটা সময় এই ইরানের সর্বোচ্চ নেতার পদে থেকে দায়িত্ব পালন করে আসছেন। এখন প্রশ্ন হচ্ছে, তার ছেলের কথা শোনা যাচ্ছে, মোজতবা খামেনি, এছাড়াও লারিজানি, যিনি ক্ষমতার কেন্দ্রে উঠে আসছেন, এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণের অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় তিনি আছেন, এছাড়াও আরো অনেকের নাম উঠে আসছে। তা আপনি যেভাবে জানেন তাদের যে একটা কাঠামো, সেই কাঠামোর ভেতর থেকে আসলে কি প্রক্রিয়ায় পরবর্তী নেতা নির্ধারণ হতে পারে বা হয়? যে প্রক্রিয়ায় নেতা নির্ধারিত হবে সেটা হচ্ছে যে ওখানে অভিভাবক পরিষদ আছে, বিশেষজ্ঞ পরিষদ আছে এবং জাতীয় নিরাপত্তা পরিষদ আছে এবং প্রেসিডেন্টের একটা কনসার্ন থাকে মনে হয়। তো সাংবিধানিক একটা সিস্টেম আছে এবং ওই সাংবিধানিক সিস্টেমটাই ফলো করে সর্বোচ্চ নেতার পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে এবং এই নিয়ে জটিলতার কোনো কিছু হবে না সেখানে। এটা মোটামুটি আমি নিশ্চিত বলতে পারি। আর অর্থাৎ সাংবিধানিক কোনো জটিলতা এখানে তৈরি হবে না, রাজনৈতিক কোনো জটিলতা তৈরি হওয়ার কোনো কারণ নেই। এটা সেটেলড ইস্যু। এখন কে হবেন পরবর্তী নেতা, সেটা একটা প্রশ্ন। মোজতবা খামেনির কথা অনেকবারই উচ্চারণ হয়, কথা আসে যে তিনি পরবর্তী নেতা এবং আমি যতদূর যা বুঝি জানি যে এই প্রচারণাটা অনেকটা পশ্চিমা গণমাধ্যমের। আচ্ছা। তো সেক্ষেত্রে মানে
অনেকে এইভাবে দেখাতে চেয়েছেন যে তিনি তো এত বছর থাকলেন, পরবর্তীতে তার ছেলেকে উত্তরাধিকার করে দিয়ে যেতে চান, তার মানে খানিকটা রাজতান্ত্রিক একটা ধারার সাথে উনার জীবনটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে এই অ্যাঙ্গেল থেকেই পশ্চিমা গণমাধ্যম সম্ভবত এই বিষয়টা তুলে ধরে। আমার মনে হয় না যে মোস্তফা খামেনি নির্বাচিত হবে, এবং এই ব্যাপারে তিনি কিন্তু কোন ওই যে যোগ্যতার কোনো বিষয় আছে নাকি তার ছেলের জন্য হবে না, ছেলের জন্য তিনি ছেলে বলে হবেন এই কথা বলা হয়, প্রচার করা হয়, কিন্তু তিনি ছেলে বলে হবেন না এইটাই বরং অনেকটা খানিকটা সত্যি। যদি যোগ্যতার প্রশ্ন থাকে, ডেফিনেটলি যোগ্যতার তো প্রশ্ন আছে। সর্বোচ্চ নেতা, তিনি পররাষ্ট্রনীতি দেখবেন, প্রতিরক্ষা নীতি দেখবেন, টোটাল দেশের তিনি তো অভিভাবক হবেন, প্রেসিডেন্ট, সংসদ সবার অভিভাবক। তো সবার অভিভাবক যখন, তখন তো তার ওই রকম কোয়ালিটি, তার ওই রকম এক্সপিরিয়েন্স, তার ওই রকম আপনার কম্পিটেন্স এগুলো থাকতে হবে। তো তা না হলে তো তাকে এই রকম পজিশনে তো বসানো যাবে না। সেক্ষেত্রে এটা ওই অভিভাবক পরিষদ এবং বিশেষজ্ঞ পরিষদ বা সাংবিধানিক যে সিস্টেম এবং এই কাজে যাদের যাদের নিযুক্ত থেকে নেতা নির্বাচন করার কথা তারা করবেন, এবং ডেফিনেটলি এই জায়গায় যোগ্যতা, অভিজ্ঞতা এবং পলিটিক্যাল তার কনসাসনেস, তার জ্ঞান, তার যোগ্যতা, তার দূরদর্শিতা, এই সমস্ত বিষয়গুলো বিশেষভাবে বিবেচনায় আনা হবে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে একটা প্রসেস আছে, সেই সিস্টেম অনুযায়ী এটা পরিবর্তিত হবে, এখানে সাংবিধানিক একটা মানে সমাধান দেয়া আছে। কিন্তু আপনি আজকে আমাদের পত্রিকায় একটা লেখা এসেছে, সেখানে আপনি বলেছেন যে যে ইরানে যে ক্ষমতার পালাবদল, এটি অবশ্যই প্রয়োজন এখন, কিন্তু সেই ক্ষমতার পালাবদলটা খুব সহজ হবে না। সেই সহজ হবে না বলতে আপনি আসলে কি বলছেন, সমস্যাটা কোথায়? খুবই, আমি ওই জায়গায় যেটা আমি বুঝেছিলাম, আমাকে যে প্রশ্ন করা ছিল, আমি যে কথার প্রেক্ষাপটে ক্ষমতার পালাবদল সহজ হবে না বলতে বুঝিয়েছিলাম যে ইসরায়েল এবং আমেরিকা যে ইরানে ক্ষমতার পালাবদল ঘটাতে চাই, এই পালাবদল ঘটানোটা খুব সহজ হবে না। অর্থাৎ ইরানের সরকার পরিবর্তন করাটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য খুব সহজ হবে না। রেজিম চেঞ্জের যে ব্যাপারটা, ওইটা মিন করেছি যে ওইটা সহজ হবে না। আর এমনি যে ইরানের যে এই যে সর্বোচ্চ নেতা চলে গেলেন, তার জায়গায় নতুন কোন নেতা নির্বাচন, এটা কঠিন হওয়ার কিছু নেই, জটিল হওয়ার কিছু নেই। বরং আমি তো বললাম যে এটা সাংবিধানিক প্রক্রিয়ায়, মানে সেটেলড ইস্যু, যেহেতু সাংবিধানিক প্রক্রিয়া এটা হয়ে যাবে। আমি সহজ হবে না বলতে আমি মিন করেছিলাম ইসরায়েল এবং আমেরিকা যেটা চায় ওইভাবে হবে না, ওইটা হবে না। মানে ইসলামী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে, ইসলামী সরকার বা বিপ্লবী সরকারের অবসান ঘটিয়ে তাদের পছন্দ মতো, যেমন রেজা শাহের ছেলে রেজা পাহলবিকে তারা বসাতে চান, এই বসানোটা খুব সহজ হবে না। আমি এটা আচ্ছা, এবার একটু আসি, এমনি যে কোনো একটা দেশের সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে বেশি সিকিউরিটি দেওয়া হয় সেই রাষ্ট্রের প্রধান, সর্বোচ্চ নেতা, তারপরে প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনী প্রধানরা খুবই সুরক্ষিত একটা জায়গার মধ্যে থাকে। এবং ইরান এই সময়ে বেশ কিছুদিন ধরে টানা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। সেই রকম সময় আপনার মনে হয় যে সশস্ত্র বাহিনীর প্রধান মুসাভিকে, তারপরে নাসির জাদে প্রতিরক্ষা মন্ত্রী, যাদেরকে হত্যা করা সম্ভব হয়েছে, এবং সবশেষ আপনার সর্বোচ্চ নেতাকে, এইটা একই সাথে একদম পরপর হত্যা করা সম্ভব হলো, আপনার কাছে কি মনে হয় যে এইটা গোয়েন্দা ফেলিওরের জন্য হয়েছে এবং সেটা ইরানের দুর্বলতা আসলে আছে? এই জায়গায় তো অবশ্যই বলতে হবে যে গোয়েন্দা ফেলিওরিটি, কারণ যখন এই বিভাগটা সফল, তখন তো এই ধরনের হামলার